অনেকে বাড়ি কেনার সময় সবার আগে যেটি চিন্তা করেন সেটা হলো ডাউন পেমেন্টের বিষয়টি একটি চিন্তা থাকে। আমরা কি খুব অল্প ডাউন পেমেন্ট কিংবা নো ডাউন পেমেন্টে বাড়ি কেনার কোনো সুযোগ আছে কিনা? যত কম ডাউন পেমেন্ট দিব, কিন্তু ইন্টারেস্ট রেট এত হাই ইন্টারেস্ট বেশি পে করতে হবে, একই সঙ্গে মান্থলি ইনস্টলমেন্টও কিন্তু বেশি হচ্ছে। বেশি হচ্ছে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা যখন মর্টগেজ নেই তখন আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা অপশন থাকে মর্টগেজ ব্যাংক থাকে, আবার মর্টগেজ ব্রোকার থাকে। আমরা কার কাছ থেকে আসলে মর্টগেজটা নিতে যাব? আমরা রিকমেন্ড করি ব্রোকাররা বেস্ট, কারণ ব্রোকারদের অপশন এবং ওদের প্ল্যান বেশি থাকে, প্রোগ্রাম বেশি থাকে, যেটা ব্যাংকের সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম থাকে। অনেকে বাড়ি কেনার সময় সবার আগে যেটি চিন্তা করেন সেটা হলো ডাউন পেমেন্টের বিষয়টি একটি চিন্তা থাকে। আমরা কি খুব অল্প ডাউন পেমেন্ট কিংবা নো ডাউন পেমেন্টে বাড়ি কেনার কোনো সুযোগ আছে কিনা? Thank you, Joel bhai. Great questions. Definitely, there is the options. স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ এজেন্সি থেকে দুটো প্রোগ্রাম আছে। ওরা একটা ডাউন পেমেন্টের জন্য ওরা একটা অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আছে, ইভেন ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স ওদের একটা প্রোগ্রাম আছে, যেটা দিয়ে ফার্স্ট টাইম হোম বায়াররা ইজিলি লো ডাউন পেমেন্ট এবং লো ক্লোজিং কস্টে বাড়ি কিনতে পারে। এছাড়া এইচএ ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে, যেটা শুরু হয় 3.5%, খুবই এটাও শূন্যের কাছাকাছি, দেখেন 3.5% অনলি। সো অল্প ডাউন পেমেন্টে আপনি বাড়িগুলো কিনতে পারতেছেন। এছাড়া রুরাল এরিয়াতে ইউএসডিএ নামে একটা প্রোগ্রাম আছে, এরা জিরো ডাউন পেমেন্টে আপনি বাড়ি কিনতে পারবেন। তবে ওইটা কিছু শর্ত থাকে ওদের, ওই শর্তগুলো আপনাকে ফুলফিল করতে হয়। এছাড়া কিছু কিছু ব্যাংক আছে, ওরা আপনাকে কিছু গ্র্যান্ড প্রোগ্রাম অফার করতেছে, যেটা দিয়ে ওই গ্র্যান্ডকে ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করে আপনি বাড়ি কিনতে পারবেন। বাট এখানে একটা কথা মনে রাখতে হবে জুয়েল ভাই, আমরা যত কম ডাউন পেমেন্ট দিব, ইন্টারেস্ট রেট এত হাই ইন্টারেস্ট বেশি পে করতে হবে, একই সঙ্গে মান্থলি ইনস্টলমেন্টও কিন্তু বেশি হচ্ছে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র লো ডাউন পেমেন্ট না, আপনার যে ইনস্টলমেন্ট সাইজটা কত হবে সেই দিকেও খেয়াল রাখলে আপনার বাড়ি কেনার জার্নিটা অ্যাফোর্ডেবল এবং ইজি হয়। এবং এই সুযোগ সুবিধা যেগুলো বলছিলেন, এগুলো কি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, নাকি যতবারই বাড়ি কিনবেন আপনি এই সুযোগগুলো নিতে পারবেন? এগুলা বেশিরভাগই হলো ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য। ওকে, ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য। বায়ারদের জন্য। এবং আপনি যে প্রোগ্রামগুলোর কথা বলছিলেন, এগুলো কি নিউ ইয়র্ক সিটিতে অ্যাভেলেবল, নাকি এটা নির্দিষ্ট কিছু এলাকা আছে সেসব এলাকার বাইরে এটি পাওয়া যাবে না? এটা নিউ ইয়র্ক সিটিতে অ্যাভেলেবল, এবং ওই যে ইউএসডিএ যে লোনটা, এটা হলো সিটির বাইরে, রুরাল এরিয়া, মানে কাউন্টি যেটি সাইড, শূন্য ডাউন পেমেন্টের কথা বলছেন। রাইট। আর যে শর্তগুলো আছে, অর্থাৎ এটি কারা পাবেন, কারা এলিজিবল? আমি যদি ফার্স্ট টাইম হোম কিনতে যাই, আমি কি পাবো, নাকি এটির জন্য আসলে আমাকে কিছু নিম্ন আয় থাকতে হবে, কিছু নির্দিষ্ট এরিয়া কোডে বাস করতে হবে, কি কি বিষয় আসলে আছে? যেটা শূন্য ডাউন পেমেন্টে নেবেন, ওটার কিছু ওই যে আপনি বললেন সুনির্দিষ্ট কিছু এরিয়া জিপ কোড আছে, ওইখানে আপনাকে বসবাস আমরা করতে যেটা হবে। বলছি রুরাল এরিয়াতে সেটি আর বাকিগুলোর ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হলেই আপনি এই ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করতে পারবেন। ওকে, এখন আমরা যখন মর্টগেজ নেই তখন আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা অপশন থাকে মর্টগেজ ব্যাংক থাকে, আবার মর্টগেজ ব্রোকার থাকে। আমরা কার কাছ থেকে আসলে মর্টগেজটা নিতে যাব? থ্যাংক ইউ জুয়েল ভাই। এখন দেখেন, যারা মর্গেজ ব্যাংকার, ওরা কিন্তু ওদের নিজেদের ফাইন্যান্সটা নিজেরা করে, অর্থাৎ ওই ফাইন্যান্সটা তাদের ওন প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনার কস্ট একটু কম থাকে, বাট এখানে অনেক সময় বিভিন্ন লিমিটেশন থাকে, অপশন কম থাকে। বাট যদি আপনি মর্গেজ ব্রোকারদের থেকে লোন নেন, সেই ক্ষেত্রে এরা কিন্তু অ্যারাউন্ড অনেকগুলো লেন্ডারের কাছে একই সঙ্গে শপিং করে। তো শপিং করতে গেলে সেক্ষেত্রে অপশন আপনার অনেক বেশি থাকে, এবং আপনার ইন্টারেস্ট রেট এক একজন লেন্ডারের এক এক রকম হয়। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাটলিস্ট ক্লোজিং এর আগে 3-4টা কোটেশন অ্যানালাইসিস করেন, যে এখানে আমাকে বেস্ট রেট দিছে বাট ক্লোজিং কস্ট বেশি কিনা, না ক্লোজিং কস্ট কম, এটা যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করে আপনি কিনতে পারেন, আমাদের সাজেশন থাকে যে সেক্ষেত্রে মর্গেজ ব্রোকাররা আপনাকে বেটার রেট এবং কারণ আপনি বেটার ব্যাংক কোনটা সেটি হয়তো আপনি জানেন না, এই কারণে আপনি যে কোনো একটি ব্যাংকের কাছে গিয়েছেন, তার ফ্যাসিলিটিসটার থেকে অন্য আরেকটা ব্যাংক ভালো ফ্যাসিলিটিস দিতে পারে, যেটি ব্রোকার জানে, সেজন্য আপনি বলছেন ব্রোকারের কাছে যেতে। আমরা রিকমেন্ড করি ব্রোকাররা বেস্ট, কারণ ব্রোকারদের অপশন এবং ওদের প্ল্যান বেশি থাকে, প্রোগ্রাম বেশি থাকে, যেটা ব্যাংকের সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম থাকে। কিন্তু এমন কোন বিষয় কি হয়, একটি ব্যাংক যত দ্রুত আপনার মর্গেজটা দিতে পারে, ব্রোকাররা কি এত দ্রুত দিতে পারে, যেহেতু ওরা
ভায়া হয়ে কাজ করছে, মিডিয়া হয়ে কাজ করছে। আপনার ডকুমেন্টস গুলো যদি অ্যাকুরেট থাকে এবং অন টাইমে আপনি যদি ওদের কিছু আন্ডাররাইটারের কিছু ক্রাইটেরিয়া থাকে, ওকে। এই ক্রাইটেরিয়া কিন্তু ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আন্ডাররাইটার থাকে, ব্রোকারের ক্ষেত্রেও আন্ডাররাইটার থাকে। ওই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি খুব কুইকলি ফুলফিল করতে পারেন, দুই ক্ষেত্রেই বেটার, দুই ক্ষেত্রেই কিন্তু কম্পারেটিভলি আপনি তাড়াতাড়ি পাবেন। তাড়াতাড়ি পাচ্ছেন। এবং কিছু কিছু দর্শক হয়তো অভিযোগ জানান, কিংবা যারা বাড়ি কিনেছেন তারা এই সমস্যাটা অনেক সময় পড়েন, সেটা হলো তারা একটা ফিক্সড রেট ইন্টারেস্টে বাড়িটা কিনেছেন, মর্গেজটা নিয়েছেন, কিন্তু পরবর্তীতে কয়েক মাস পর পর দেখা যাচ্ছে মর্গেজের ইনস্টলমেন্টটা বেড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা কেন ফেস করতে হয়? জুয়েল ভাই, আমরা আপনার এই অনুষ্ঠানে আমি একদিন আলোচনা করছি যে টু টাইপের ইন্টারেস্ট থাকে, একটা হলো অ্যাডজাস্টেবল ইন্টারেস্ট রেট, আর একটা হলো ফিক্সড রেট। ফিক্সড রেট ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার লোনটা কিন্তু 30 ইয়ার্স এর জন্য ফিক্সড থাকে। এখন কোশ্চেন থাকে, তাহলে কেন আমার 30 ইয়ার্স এর জন্য ফিক্সড হলেই তাহলে আমার ইনস্টলমেন্ট 30 ইয়ার্স এর জন্য ফিক্সড থাকা উচিত ছিল, ইনস্টলমেন্ট সাইজটা কেন এটা ভেরিয়েবল হয়, কম বেশি হয়? এটাই তো কোশ্চেন। এটা কেন হয়? এটা কারণ হলো, সে মনে করেন আপনাকে বুঝতে হবে যে একটা ব্যাংকে যখন আমরা কিস্তি বা ইনস্টলমেন্ট পে করি, ইনস্টলমেন্টের কিন্তু 4টা পার্ট থাকে। একটা পার্ট হলো প্রিন্সিপাল, একটা ইন্টারেস্ট, আরেকটা হলো ইন্স্যুরেন্স, আরেকটা হলো ট্যাক্স। এখন যদি আপনি ফিক্সড রেটে মর্গেজ নিয়ে থাকেন তাহলে আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট ফিক্সড 30 ইয়ার্স। ওকে। এখন দেখেন, আপনি যে এলাকায় বাড়িটা কিনছেন ওই এলাকায় ধরেন একটা নতুন করে মসজিদ নির্মাণ হলো, নতুন করে একটা মন্দির নির্মাণ হলো, নতুন করে একটা সুপার মার্কেট নির্মাণ হলো, নতুন করে একটা ইউনিভার্সিটি নির্মাণ হলো, বা কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণ হলো, তখন কি হয়? ওই এলাকাটার ভ্যালুটা বেড়ে যায়। যখনই এলাকাটার ভ্যালু বেড়ে যায় তখন আপনার ওই যে ট্যাক্স বেশি আসে। ওকে। ট্যাক্স যখনই বেশি হবে তখন আপনার ইন্স্যুরেন্সটা বেড়ে যায়। এই ট্যাক্স এবং ইন্স্যুরেন্স বেড়ে যাওয়ার কারণে আপনার ওই ইনস্টলমেন্ট সাইজটা একটু বেড়ে যায়। কিন্তু আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট ওই দুইটা ফিক্স থাকে, ট্যাক্স এবং ইন্স্যুরেন্স বেড়ে যাওয়ার কারণে ইনস্টলমেন্টটা বেড়ে যাচ্ছে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং একইভাবে যদি কোনো একটা এলাকায় দেখা গেল যে অপরাধটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ বেড়ে যাওয়ার বিষয়টা আসছে, কমার কি কোনো সুযোগ আছে, নাকি এটা কমার কোনো সুযোগ নেই, বেড়েই যেতে পারে? এটা বেশিরভাগ সময় যেহেতু এটা রিয়েল এস্টেটে খুব বড় ধরনের কোনো ডিজাস্টার না হলে রিয়েল প্রপার্টির ভ্যালু সহজে কমে না, এটা বেড়ে যায়, নরমালি বেড়ে যায়, খুব বেশি এক্সেপশনাল কিছু না হলে। কিন্তু হয়তো বন্যা কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে ইন্স্যুরেন্সের হয়তো কিছুটা কম আসতে পারে, এমন কোনো বিষয় কি আছে? এই ইন্স্যুরেন্সটা তো অনেক সময় মনে করেন কমতে পারে। মনে করেন কোন এলাকায় ক্রাইম রেটের কারণে আপনার ইন্স্যুরেন্সটা হাই ছিল, পরবর্তী সরকার ওই এলাকায় ক্রাইম কন্ট্রোল করলে এটা কমে যেতে পারে। ওকে, তার মানে খুব কম আসলে কমার বিষয় আছে, বেশিরভাগ সময় বেড়ে যায়। তবে সেই বাড়াটা অনেক আকাশ পাতাল পার্থক্য তৈরি হয় না, যেহেতু ট্যাক্স তো আসলে রাতারাতি হঠাৎ করে অনেকটুকু বেড়ে যায় না, একটা পলিসি আছে, নানা মাধ্যমে সেই ট্যাক্সটা অল্প পরিমাণে বাড়ে। এক্স্যাক্টলি। জি, আমরা একটু আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই, সেটা হলো কপ এবং কন্ডো, এই যে দুটোর মধ্যে পার্থক্য, এটি একটু আপনার কাছে জানি। থ্যাংক ইউ জুয়েল ভাই, এটা একটা গ্রেট কোশ্চেন এবং দর্শকদেরও আমি মনে করি জানা উচিত। দেখেন, কোপ বা কোঅপারেটিভ হলো এটা একটা প্রোপ্রাইটারি লিজ, এটা কিন্তু আপনার ওনারশিপ নাই। এখানে আপনাকে যখন একটা কোপ কিনবেন আপনাকে একটা প্রোপ্রাইটারি লিজ দেওয়া হয়। এই লিজটা হয় কিরকম, সে মনে করেন আপনাকে 99 ইয়ার্স এর একটা লিজ দিল। আচ্ছা। এবং আপনি যখন এই পুরো ওদের যখন পেইড অফ করলেন, আপনি শুধু বিল্ডিং এর একটা অংশ পেলেন। বিল্ডিংটা যে ল্যান্ডের উপরে, ওই ল্যান্ডের কোনো মালিকানা আপনার থাকে না। ওকে। কোনো কারণে যদি ওই বিল্ডিংটা প্রাকৃতিক ডিজাস্টার, ভূমিকম্প বা কোনো কারণে এটা যদি ডিজাস্টার হয়ে বিল্ডিংটা যদি গ্রাউন্ড জিরো হয়ে যায়, এখানে যদি নতুন করে আরেকটা বিল্ডিং তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কোনো অধিকার বা মালিকানা থাকে না, কারণ এটা হলো ওই বিল্ডিং এর একটা প্রোপ্রাইটারি লিজ আপনি পাচ্ছেন। এখন কন্ডো বা কন্ডোমিনিয়ামটা কি? কন্ডো বা কন্ডোমিনিয়ামটা হলো, আমরা যখন বাংলাদেশে থাকতাম যে মিরপুর ডিওএসএস বা বসুন্ধরা, যে আমরা যে ফ্ল্যাটগুলো কিনতাম, অনেকটা সেরকম। এটা হলো আপনাকে ওরা ডিড দিয়ে দিবে, দলিল দিয়ে দিবে, মালিকানা দিয়ে দিবে। এই ফ্ল্যাট কেনার সঙ্গে সঙ্গে আপনি বিল্ডিংটা ওই পুরো বিল্ডিংটার একটা খণ্ড আপনি পাচ্ছেন, একই সঙ্গে ওই বিল্ডিংটা যে জমির উপরে, ল্যান্ডের উপরে, ওইটারও একটা মালিকানা আপনি পাচ্ছেন। অর্থাৎ কন্ডোর ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন? এক খণ্ড ফ্ল্যাট পাচ্ছেন, এক খণ্ড জমি পাচ্ছেন। আর কোঅপের ক্ষেত্রে আপনি শুধু এক খণ্ড অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, জমির মালিকানা পাচ্ছেন না। আরো কিছু পার্থক্য থাকে, যেমন কোঅপের ক্ষেত্রে আপনি যখন এটা বিক্রি করবেন, এখন আপনি বিক্রি করবেন
এক্স মিস্টার এক্স এর কাছে, এখন মিস্টার এক্স আপনার বন্ধু, সে আপনার কাছে আসলো, আপনি বললেন হ্যাঁ ঠিক আছে আমার বন্ধুর কাছে আমি এটা বিক্রি করে দেবো, আপনি চাইলে এটা বিক্রি করতে পারবেন না। ওই যে কোঅপ বোর্ড ওটাকে অ্যাপ্রুভ দিতে হবে এবং কোঅপ বোর্ড ওকে লাইক করতে হবে এবং তারা মনে করতে হবে যে হ্যাঁ এই এই কোঅপটা কেনার যোগ্য সে, অর্থাৎ আপনার সিদ্ধান্তের এককভাবে এটা নির্ভর করে না। একই সঙ্গে এই বাড়িটা এই কোঅপটা যদি আপনি ভাড়াও দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার কাছে ভাড়া দিবেন, আপনার কোঅপ বোর্ড যদি মনে করে না উনি এটা যোগ্য না, আপনি কিন্তু আপনি কিন্তু ওনার, কিন্তু আপনি আমাকে দিতে পারবেন না। বাট ইয়ের ক্ষেত্রে কন্ডোমিনিয়ামের ক্ষেত্রে এটা লুক লাইক সিঙ্গেল প্রপার্টি, সিঙ্গেল ফ্যামিলি হাউসের মতো, আপনি চাইলে যাকে খুশি তার কাছে ভাড়া দিবেন, এটা আপনার নিজস্ব চিন্তা আছে। অর্থাৎ আপনি প্রকৃত বাড়িওয়ালা হতে পারবেন, কিন্তু কোঅপের ক্ষেত্রে আপনি বাড়িওয়ালা হয়েও ভাড়াটিয়ার মতোই থাকতে হচ্ছে, কিংবা আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনি পাচ্ছেন না। এক্স্যাক্টলি, আপনি যেটা ভাবতেছেন ওকে, এক্স্যাক্টলি তাই। এটা অনেকের কাছে পরিষ্কার হয়েছে, কারণ অনেকেই হয়তো ভাবেন যে কোঅপ করলে তো হয়, কন্ডো কেনার দরকার কি, খরচটাও কিছুটা কম কিংবা জটিলতা কিছুটা কম থাকে। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। আমি বলছিলাম কি যে আমার বাড়ি কেনার ব্যাপারে আমি সিটিজেনশিপ, হ্যাঁ, আমার বোন সিটিজেনশিপ না, ও হলো চাকরিতে আছে, বুঝছেন? তা আমি দুজনে মিলে কি ও চাকরি করে, কিন্তু এখন কি আমরা দুজন মিলে কি একটা বাড়ি করতে পারি? একটু আপনি কি বুঝতে পেরেছেন? আমরা একটু পরিষ্কার হয়নি আপনার কাছে। আপনি সিটিজেন, আপনার বোন সিটিজেন না? না, ও হলো আপনার এই যে ওবামার এই ঢাকার মধ্যে আছে, কিন্তু ও কিন্তু চাকরি করতেছে, চাকরি দিচ্ছে, হ্যাঁ, সবকিছু করতেছে। তা আমরা দুজনে মিলে কি ব্যাংক তো আমার সাথে কাগজ করতে চাচ্ছে, তা আমি বলছি ও কি আমার সাথে মানে শেয়ার হয়ে কি কোনো বাড়ি কিনতে পারবে? ওকে, ওকে, ধন্যবাদ। ব্যাংক আপনি বুঝতে পেরেছেন? কোন জি। প্রশ্ন আছে ওনার কাছে আপনার? না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। আপনি আমেরিকাতে বাড়ি কেনার ক্ষেত্রে আপনার শুধুমাত্র যদি এখানকার লিগ্যাল ভিসা থাকে, এখানকার স্টে করার সুযোগ আছে। হ্যাঁ স্টে করার সুযোগ আছে, তারাই কিন্তু বাড়ি কিনতে পারবেন। এই ক্ষেত্রে আপনার গ্রিন কার্ড হতে হবে, আপনাকে পাসপোর্টধারী হতে হবে, এই দেশের লতে এটা ম্যান্ডেটরি না। সো আপনি এবং আপনার বোন ইজিলি বাড়িটা কিনতে পারবেন যদি আপনার অ্যাফোর্ডেবল ইনকাম থাকে লোন পাওয়ার জন্য। এবং ওনার বোন চাকরি করে বলছিলেন তিনি। ডেফিনেটলি আপনার জন্য এটা ভেরি ইজি আপু, থ্যাংক ইউ। জি, অর্থাৎ বাড়িটি আপনি কিনতে পারছেন, আপনাকে অভিনন্দন। আমরা একটু রিয়েলটর মির্জা মাহমুদ হোসেন, আপনার কাছে আরো কিছু প্রশ্ন রাখতে চাই। আমরা আপনার কাছে জানতে চাই, অনেক সময় আমরা হোম ইন্স্যুরেন্স নিই, এরপর আমাদেরকে বায়ারদেরকে আরো দুটা ইন্স্যুরেন্স দিতে হয়, একটা হলো ওনার পলিসি এবং ল্যান্ডার পলিসি নিতে হয়। এটা কেন নিতে হবে? হোম ইন্স্যুরেন্স তো আমরা নিয়েছি, আমরা মনে করি যে হোম ইন্স্যুরেন্স নেওয়ার পরে আবার দুটো পলিসি কেন নিতে হচ্ছে? থ্যাংক ইউ জুয়েল ভাই, ভেরি ইনোভেটিভ কোশ্চেন্স। হোম ইন্স্যুরেন্সটা আমরা নিয়ে থাকি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমার হোমটাকে যদি কোনোভাবে ডিস্ট্রয়েড হয় আমি যেন কভার পেতে পারি। সেটা কিরকম হতে পারে? ডিস্ট্রয়েড বাই ফায়ার, যদি আগুনে পুড়ে যায় সেটা থেকে আমাকে নিজেকে কভার করার জন্য, অথবা ডিস্ট্রয়েড বাই ফ্লাড, বন্যার কারণে, অথবা কোনো ধরনের বিভিন্ন ধরনের থ্রেট, চুরি ডাকাতি, মহামারী, ওইসব কারণ থেকে আমরা যে ইন্স্যুরেন্সটা নিয়ে থাকি ওটা হলো হোম ইন্স্যুরেন্স। এখন আপনার কোশ্চেন হলো এই ইন্স্যুরেন্সটা তো আমাদের নেওয়া হয়েছে, সো উই আর কভার্ড, আমরা কেন ওনার পলিসি বা লেন্ডার পলিসি নেব? এটা আসলে খুবই এটা আপনাদের সবারই বোঝা দরকার। আমি আশা করি দর্শকরাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওনার পলিসিটা হলো, দেখেন এই বাড়িটা নির্মাণের কোনো এক সময় এখানে ল্যান্ড ছিল, ল্যান্ডের পরে কেউ একজন বাড়িটা নির্মাণ করছে এবং আমেরিকার ইকোনমিতে সবাই মুভ করে, কিছুদিন পর সে হয়তো নিউ ইয়র্ক থেকে অন্য এলাকায় চলে গেছে, মুভের কারণে সে বাড়িটা এক্স ওয়াই এর কাছে বিক্রি করে দিছে, কিছুদিন পরে ওয়াই এটা জেড এর কাছে বিক্রি করে দিছে, জেড আবার এ এর কাছে বিক্রি করেছে, এ আবার বি এর কাছে, অর্থাৎ চেইন অফ টাইটেল কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন দেখেন কোনো কারণে এই বাড়িটা যখনই আপনি ক্লোজিং টেবিলে, কিন্তু ওনারের দায়িত্ব হলো আপনাকে ক্লিন টাইটেল দেওয়া। এখন অনেক সময় দেখা দিল যে একটা বাড়ি একটা কর্পোরেশনের নামে আছে, কর্পোরেশনের কিন্তু একাধিক মালিকানা থাকতে পারে। এখন সব মালিককে আপনি চিনেন না, বা কোনো কারণে মালিকানা এক্স আপনার বাড়িটা ওয়াই এসে আপনাকে রেজিস্ট্রি করে দিল, এটা নর্মালি হয় না, ধরেন হয়ে গেল, তখন এই যে আপনি যে একটা ডাউন পেমেন্ট দিলেন, মালিকানা যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনার এই ওনার্স পলিসি আপনার এই মালিকানার ত্রুটিটা থেকে আপনাকে কভার করবে।
একই সঙ্গে এখন লেন্ডার পলিসিটা কি, যদি একটা বাড়ি আমরা কিনি, কেনার পরে দেখবেন যে আমরা হয়তো 30% ডাউন পেমেন্ট দিচ্ছি, অথবা 20% ডাউন পেমেন্ট দিই, অথবা 60% ডাউন পেমেন্ট দিই। সো মনে করেন আমি বাড়িটা পেমেন্ট দিলাম 30%, আমি ডাউন পেমেন্ট দিলাম, আমি বাড়িটা কিনতেছি, তাহলে বাকি 70% কে ফাইন্যান্স করছে? ব্যাংক ব্যাংক ফাইন্যান্স করছে। অথবা ব্যাংক হলো আমাদের লেন্ডার। এখন মালিকানা যদি ত্রুটি থাকে, তাহলে ব্যাংক এই টাকাটা কিভাবে কভার করবে? অর্থাৎ মালিকানা, অরিজিনাল মালিক যে, সে আপনাকে বাড়িটা লিখে দেয় নাই, এটা হয় না, মানে হয়ে গেছে, তাহলে কি সে তো তার বাড়ি নিয়ে চলে যাবে। তাহলে ব্যাংক যে আপনার 70% ফাইন্যান্স করলো, তাহলে ব্যাংক এই টাকাটা কিভাবে রিকভার করবে? যদি তার লেন্ডার পলিসি থাকে, তাহলে সে এই লেন্ডার পলিসি ফাইন্যান্সকে কভার করবে, অর্থাৎ যে ইনভেস্টরকে, অর্থাৎ স্টেক হোল্ডার দুজনকেই কভার করতেছে। একজন স্টেক হোল্ডার হলাম আমি নিজে, আরেকজন স্টেক হোল্ডার হলো ব্যাংক। ব্যাংককে কভার করতেছে লেন্ডার পলিসি, আমাকে কভার করতেছে ওনার পলিসি। সো ইট ইজ রিকমেন্ডেড যে হোম ওনার ইন্স্যুরেন্স থাকার পরেও আপনাকে ওনার পলিসি এবং লেন্ডার পলিসি কিনতে হয় ক্লোজিং টাইমে। Thank you, এখন জয় ভাই। নিঃসন্দেহে দর্শকদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে, আমার কাছে অনেকটা পরিষ্কার হয়েছে। যেটি দর্শক আছেন সম্ভবত টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। দেখো কোশ্চেন হলো, আমার নাম মোহাম্মদ সেলিম রেজা, জি কুচবিহার থেকে বলছি। জি আমার যে লোন আছে, যদি আমি 40,000 একই সাথে পেমেন্ট দিয়ে দেই, ইন্টার পেমেন্ট দিয়ে দেই, তাহলে আমার সময় কমবে না প্রিমিয়াম কমবে, মর্গেজ কমবে? প্রশ্ন এক। দুই নম্বর কোশ্চেন হলো, জি আমি আমার যে ইন্টারেস্ট আছে রেট, হ্যাঁ যদি আমার চলে যায়, ট্যাক্স কমে যায়, প্রপার্টি ট্যাক্স কমে যায়, গভর্নমেন্ট কমে যায়, আমি এক সিনিয়র সিটিজেন, আমি অ্যাপ্লাই করছি এবং আমি এখন ইয়ার মধ্যে অ্যাবিলিটি আমার নাই, 50% অফ করে দিচ্ছি, তাহলে আমার কি টোটাল এইটা আপনার মর্গেজটা কমে যাবে না? জি থ্যাংক ইউ ব্রাদার। প্রথমত আপনার কোশ্চেনটা, শুনে জি যদি টাই কমে, যদি কমে যায়, তাহলে আমি এই প্রপার্টি ট্যাক্স 1 ইয়ারে আমি 2 টাইমস বা 3 টাইমস দিয়ে দিতে পারবো না? ওকে, আমাদের কাছে পরিষ্কার। প্রশ্নটি কি আপনি পরিষ্কার হয়েছে? জি জি জি। থ্যাংক ইউ ব্রাদার। প্রথমত আপনার কোশ্চেন ছিল যে আপনি যদি প্রিপেমেন্ট, অগ্রিম পেমেন্ট করে দেন, সেই ক্ষেত্রে আপনার যদি, আপনি যখন লোনটা নিয়েছেন তখন যদি আপনার প্রিপেমেন্ট যে একটা ক্লজ থাকে, সেটা যদি থেকে থাকে, তাহলে ওই ক্লজের কন্ডিশন অনুযায়ী আপনি ওয়ান টাইম সেটেল করে দিতে পারবেন। সেক্ষেত্রে যদি প্রিপেমেন্ট কোনো পেনাল্টি না থেকে থাকে, আপনি ইজিলি ওটা পে অফ করে দিতে পারবেন। আপনার দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে আপনার প্রপার্টি ট্যাক্স যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট কমবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি। আমি একটু আগেই, আপনি হয়তো আমাদের আলোচনা শুনেছেন যে একটা মর্গেজ ইনস্টলমেন্টের 4টা কম্পোনেন্ট থাকে। একটা বলছি প্রিন্সিপাল, ইন্টারেস্ট, আর কি ইন্স্যুরেন্স এবং ট্যাক্স। সো যেহেতু আপনার ট্যাক্স কমে গেলে ডেফিনেটলি আপনার ইনস্টলমেন্ট সাইজটা কমে আসবে। থ্যাংক ইউ। জি, আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার টেলিফোনটি নিতে চাই, আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন রয়েছে আজকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি জানতে চাচ্ছিলাম যে হোম ইকুইটি লোন আর হচ্ছে হিলকের পার্থক্যটা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি যদি হোম ইমপ্রুভমেন্ট লোন নিতে চাই, কি কি লাগবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ব্রাদার। আপনার দুইটা কোশ্চেনই মর্গেজ রিলেটেড। সো আমরা রিয়েল এস্টেট সম্পর্কে আজকে কথা বলতেছি। আপনি আমাদের অফিসে আসুন, আমাদের মর্গেজ এক্সপার্টরা আছেন, আমরা একসাথে বসে আপনার এই প্রবলেমটা সলভ করবো। জি, দর্শক আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শেষ যে প্রশ্নটি করতে চাই, অনেক ইনভেস্টমেন্ট প্রপার্টির সময় আমরা মনে করি যে ফুল ক্যাশে কিনবো নাকি আমরা ফাইন্যান্সে কিনবো, এই ক্ষেত্রে আপনাদের অপিনিয়ন কি থাকে? থ্যাংক ইউ জুয়েল ভাই। দেখুন, আমেরিকান ইকোনমিতে একটা কথা আছে, লিভারেজ। লিভারেজ শব্দের অর্থ হলো যে অন্যের ক্যাশ ইউজ করে নিজের সম্পদ বাড়ানো, নিজের ইকুইটি বাড়ানো,
নিজের ওয়েলথ বাড়ানো। সো আপনি কেন 100% ক্যাশে একটা জিনিস একটা বাড়ি কিনবেন? আপনি বরং 100% ক্যাশে না কিনে 25% ডাউন পেমেন্ট দিয়ে 4টা বাড়ি কিনুন। পরবর্তীতে রেন্টাল ইনকাম থেকে আপনি আপনার মর্গেজ পরিশোধ করুন। সো আমেরিকান ইকোনমির যে শব্দটা লিভারেজটাকে আমরা পরিপূর্ণভাবে ইউজ করতে হলে আপনি ফুল ক্যাশে না কিনে 25% ডাউন পেমেন্ট দিয়ে একাধিক প্রপার্টি কিনুন এবং রেন্টাল ইনকাম থেকে আপনি আপনার মর্গেজ পরিশোধ করুন এবং একটা অংশ আপনার পকেটে নিয়ে নিন। কারণ আপনি যদি পুরোটা ক্যাশে কেনেন তাহলে যেটা হলো আপনাকে মর্গেজ দিতেই হচ্ছে, কিন্তু আপনি একটা বাড়ির মালিক হচ্ছেন 30 বছর পরে। কিন্তু আপনি যদি তখন তো আর মর্গেজের বিষয় নেই, 30 বছর নেই, কিন্তু আপনি যদি 4টা বাড়ি কেনেন সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময় শেষে 4টা বাড়ির মালিক হচ্ছেন। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক, আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন আপা। আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাই যখন বাড়ি কিনছে হ্যাঁ, তখন ওইখানে আমিও ডাব্লিউপিতে চাকরি করতাম, তো আমারও নাম ছিল, হুম আমার সিগনেচার নিচে হুম, ওই বাড়িতে আমার ভাইয়ের সাথে আমার নামও ছিল। হুম এখন আমি যদি একটা বাড়ি নিতে চাই, তখন আমি যে আমার ভাইকে বাড়ি কিনে দিচ্ছি, এখন আমি বাড়ি নিতে কোনো অসুবিধা হবে কিনা? থ্যাংক ইউ আপু। এখানে একটু অসুবিধা হবে, কারণ লোন দেওয়ার সময় লেন্ডার সবসময় ডেপ্ট টু ইকুইটি হিসাব করে, অর্থাৎ আপনার ইনকামের তুলনায় আপনার ডেপ্ট, আপনার লায়াবিলিটি কতটুকু আছে। যেহেতু আপনি আপনার ভাইকে কো পেমেন্টের জন্য সাইন দিয়েছেন, সেখানে একটা লায়াবিলিটি শো করতেছে। সো আপনি বেটার হবে আপনার ভাইকে বলেন ওটা রিফাইন্যান্স করে আপনাকে ওপেন করে দিতে বা আপনাকে রিলিজ দিয়ে দিতে, এরপর আপনি বাড়িটা কিনুন, এটা আপনার জন্য ইজি হবে। থ্যাংক ইউ আপু। জি, নিঃসন্দেহে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, এবং দর্শক যারা প্রশ্ন করছিলেন, আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা এখনো হয়তো সময় স্বল্পতার কারণে নিতে পারছি না, তবে ব্যক্তিগতভাবে যদি রিয়েলটরের সাথে যোগাযোগ করেন তিনি হয়তো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।